আপকি আদালতে সুপারস্টার ধর্মেন্দ্রের ওপর অভিযোগ হলো যে উনি হলেন রাজনীতিতে একেবারেই মিসফিট। ধরমজি, আপনি স্বাস্থ্যের দিক থেকে ফিট, অ্যাক্টিং এর দিক থেকে ফিট, ডান্সে ফিট, প্রতিটা ডায়ালগ লিখতে ফিট, তাহলে রাজনীতিতে আনফিট হলেন কি করে? আমি রাজনীতি নিয়ে কখনো ভাবিনি যে আমি আসব। আমি স্বপ্নেও কখনো ভাবিনি। কিন্তু কিছু ভাইয়েরা আমাকে যখন আমার সাথে দেখা হলো, তখন বললাম, "ভাই, সেখানে ভালো মানুষ কম থাকে।" বলল, "ভালো লোক না আসলে ভালো হবে কি করে?" কথাটা শুনে আমার এমন মনে হলো যেন আমি খুব ভালো, আমি সবকিছু ভালো করব। আমি যদি যাই তাহলে হিন্দুস্তানকে একদম ঠিক করে দেব। কিন্তু এগুলো তো ইমোশনাল মানুষের কাজ নয়। এখানে একটু গন্ডারের চামড়ার মতন মানুষের দরকার। এখানকার বিষয় যা খুশি করে লোকজন। কিন্তু আমার জীবনের এই ৫ বছর খুব কঠিন সময় ছিল। আর এই ৫ বছরে আমি বিজ্ঞানীদের জন্য যা কিছু করেছি, এটা শুধু আমিই জানি। এখন যদি কেউ গিয়ে আপনার কাছে তথ্য নিয়ে আসে, তাহলে সে যে অবশ্যই জানবে যে ৫ বছরে কি কাজ হয়েছে। প্রচুর কাজ হয়েছে। কিন্তু তবুও আমি কোনোদিন ধন্যবাদ পাইনি। কাজগুলো আমি করতাম আর অন্য কেউ তার নিজের নামে পাথর বসিয়ে যেত। তখন আমি বললাম যে, "আমি কি আর থোড়াই পাথর দেখতে আসবো? লেগে থাকুক, পাথরের উপর মাটি পড়বে, আমার কি?" কিন্তু কিছু জিনিস এমন ছিল যেটাকে বিষয় করে নিয়ে লোকজন জিতে যাচ্ছিল যে ওখানে একটা সুরসাগর আছে, ওটা একটা বিজ্ঞানীদের মেরুদণ্ডের হাড়ের ওপর বিষ ফোঁড়ার মতো ছিল। মানুষ খুব দুঃখী ছিল আর ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। ওই জায়গাটাকে একটা সুন্দর জায়গা করে দিয়েছিলাম আমি। সেটাকে খুব সুন্দর করে দিয়েছিলাম। এখন মানুষ আনন্দে আছে, ফিরে এসেছে। বাড়িঘরের দামও বেড়ে গেছে। রাস্তাঘাট এই সেই অনেক কিছুই করেছি আমি ওখানে। কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি আমি। কিন্তু আমি যে সময় হ্যাঁ করেছিলাম, সেই সময় আমি বাথরুমের আয়নার নিজের মাথাও ঠুকেছিলাম যে जहां रूह सहमत नहीं वहां उसकी रहमत नहीं। আমার আত্মা সম্মতি দেয়নি। আমি মেনে তাই জন্য নিয়েছি। সম্মতি দেননি, কারণ আপনি বলতেন যে অ্যাক্টিং হলো আমার মেহবুবা আগে হ্যাঁ। আর রাজনীতি হলো আপনার সতীন। একদম ঠিক বলেছেন আপনি। দেখুন, আমি এক জায়গায় পড়লাম যে আপনি বলেছেন যে আপনাকে আবার ইলেকশনে লড়ার জন্য, মানে আপনাকে বলা হয়েছে যে আবার ইলেকশনে লড়ুন। কে বলেছে? হ্যাঁ, এটা নিউজ পেপারে ছেপেছে আর আপনি বলেছেন কোন অপদার্থ আবার ইলেকশনে লড়বে। এটা সত্যি কথা। এটা আমি বলেছি। হ্যাঁ। সমস্যা শুধু মানুষ জানে না যে শুধু রাজনীতিতেই নয়, অ্যাক্টিংও আপনি সমস্যার মুখোমুখি হয়েছেন। সত্যিকারের ১৯,০০০ ফিট উঁচুতে আগে হ্যাঁ। খারদুংলা হাইয়েস্ট রোড ইন দ্য ওয়ার্ল্ড, অক্সিজেনের ঘাটতি, সেখানেও কাজ করেছি আমি। আমার মেকআপ ম্যান তো আরো অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমার স্কিন ফেটে গিয়েছিল সত্যিকারের, যেটা আজ আমি দেখি সোলজাররা কিভাবে কাজ করে। আর ওখানে এলএমজি নিয়ে পুরো পাহাড়ে উঠে আমরা নেমেছিলাম। আমার সাথে ওই ম্যাক যে সাম্বা হয়েছিল, ও একজন, আরো ছিল ৩ জন তখন। তখন চেতনবাবু বললেন যে, ধর্মেন্দ্রবাবু আপনি ওখানে যেতে পারবেন? আপনাকে জুমে নেবে। আপনি গেলে পরে আপনার সাথে অন্যরাও চলে যাবে আরকি। আর ওখানে যখন গেলাম তখন ম্যাক্স যে ছিল, ও ও সাম্বা। তখন ও বলল কি, আমি বললাম, "আরে এর আবার কি হলো রে ভাই দেখি।" তো আমরা পুরো উর্দি পরা ছিলাম। সঙ্গে জল ছিল না। আর আ আমার আ আচ্ছা। আমার যে বা 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 ব্যাগটা যে ছিল পেছনে, তার মধ্যে কিছু একটা নাড়াচাড়া করছিল। ওটা একটা ছোট আপেল ছিল। সেটা গিয়ে ওর মুখে এইভাবে চেপে দিলাম। তা ঠিক আছে। আমি বললাম, "দেখো যেতে পারবে কি, না হলে ফিরে চলো আবার।" "আরে তুমি মরে যাবে।" "না ভাই, ওই চেতনবাবু কি বলবে আবার?" আমি বললাম, "চেতনবাবুকে আমি সামলে নেব। তুমি এইভাবে যেও না।" সমস্যার মধ্যেও আমরা এইসব কাজ করেছি কিন্তু। তো ব আ গুলামিতে শুনেছি রাজস্থানে 47 ডিগ্রি টেম্পারেচারে। হ্যাঁ, ওই 47 ডিগ্রিতে কাজ করেছি। আ কিন্তু এই একেই তো বলে প্যাশন, তাই না? এটা কি বলে? সেই আগুন, যে কাজ করতে হবে। যেখানেই যাও, যে অবস্থাতেই থাকো।
একটা কাজ করতে গিয়ে আনন্দ হয়, ভুলে যায় কিসের গরম কিসের ঠান্ডা, অক্সিজেন আছে কি নেই। এটাই ছিল প্যাশন, তাই তো এত বছর আমি কাটাতে পেরেছি। আজও একই আছি, আজও আমার মনে হয় যে আমি যেন নতুন এসেছি ইন্ডাস্ট্রি। আজও আমাকে শিখতে হবে, আজও আমি ভালো শট দেব, আজও আমি সবকিছু ভালো করতে পারবো। এসব কেন করছি? কারণ ওই ভালোবাসা আর জায়গা যেটা আমি পেয়েছি সেটাকে যাতে টিকিয়ে রাখতে পারি। আমার তো কোনো চাকচিক্য समुंदर शोहरत के साहिल नहीं होते। मैंने देखे हैं एक से एक तैराक डूबते यहाँ, हाँ डूब जाते हैं। তাই এইসব তো তা সত্ত্বেও এটাই হলো জীবন। যদি না করতে পারো চলতে থাকো। আমি আমার একটা নিজেকে নিজে সাহস জোগালে এরাও সাহস পাবে আর কি। ফেরিস্ট হলো লিস্ট। फहरिस्त कारनामों की अपने थमाकर हाथ में वक्त के। লোকে বলে না সময়ের সাথে চলো, সময়কে ভয় পাও, সময় এটা করো। তাই আমি সময়কে বলছি फहरिस्त कारनामों की अपने थमाकर हाथ में वक्त के तामील हो हुक्म दे दिया है। नक्शे पा पैरों के निशान, नक्शे पा फतेह के अपनी छोड़ने बाकी हैं अभी, रुख हवाओं के मोड़ने बाकी हैं अभी, सबक खतरों को सिखाने बाकी हैं अभी। यलगार हो बुलंद हो नारा जांबाजी, मिलेगा ना सानी कोई वर के तारीख अपना, जहाँ पे खेल जाने के इरादे बाकी हैं अभी। हम ये कहते हैं आज धर्म से, धर्म सा दूसरा नहीं है दुनिया में धर्म से। আমার প্রশ্ন হলো এটা, আমার বয়স হলো 40 বছর, কিন্তু আমাকে দেখে মনে হয় যেন আমি আপনার আঙ্কেল। আর এই যৌবনের রহস্যটা আপনার কি স্যার, সেটা একটু আমাদের সবাইকেও বলে দিন। দেখুন সাহেব, আত্মা মুখটা যেটা আপনার আত্মার আয়না। प्यार मोहब्बत आपका सेंचता है जज्बात को मेरे, प्यार मोहब्बत आपका सेंचता है जज्बात को मेरे, इसीलिए आज भी जवान हूं मैं। ধরমজি গোটা দুনিয়া বলে ধরমজির মতো কেউ নেই, ওয়ান অ্যান্ড অনলি হলেন ধর্মেন্দ্র। কিন্তু একজন মানুষ আছেন যিনি একটু আধটু ধর্মেন্দ্রের মতোই। আমি তাকে আপকে আদালতে ইনভাইট করছি। प्लीज वेलकम सनी देओल। এটা হলো আপনার জন্য সারপ্রাইজ। আয় বাবা আয়। আয়। I love you বেটা, I love you. সানি, আপনি আপকে আদালতে অনেক কিছু বলেছিলেন ধরমজির ব্যাপারে। আরো একবার আপনার চোখে জল আর ইমোশন রয়েছে, কিছু তো বলুন। পেছনে বসে আমি সবকিছু দেখছিলাম, খুব ভালো লাগছিল। অবশ্য মাঝখানে কিছু কিছু লোক দুষ্টুমিও করছিল, দুষ্টুমি তাদেরকে আমি পরে দেখলাম। কিন্তু এত এত ভালোবাসা, আর বাবা যেমন বললেন যে আমরা যা কিছু সব আপনাদের জন্য, কারণ আপনাদের হৃদয়েই রয়েছি। আর আমরা যেখানেই যাই না কেন সব জায়গায় একই জিনিস দেখি, এখানেও তাই দেখছি, আপনাদের হৃদয়ে। আমি চাই যে ধরমজির ব্যাপারে আপনি বলুন যে কি মানে সম্পর্ক বাবার সম্পর্ক। আর এটা সেই সম্পর্ক যা আমার সাথে আমার বাবার ছিল। শুধু এইটুকু যে আমরা খুব ইমোশনাল, আর যখন কিছু হয় তখন একটুতেই চোখে জল এসে যায়। তো চোখে জল কার আগে আসে, আপনার না ধরমজির? ছেলে তো, আর যখন ছোট এমন তো কোনো কথা নেই, কিন্তু আমি প্রায়শই সবসময় বলে থাকি যে মানুষ জীবনে যা হতে পারে তা শুধু পেরেন্টসদের জন্যই হতে পারে।
ধরমজি, আমি আপনাকে বলতে চাই, আমি সানির সাথে অনেক কথা বলেছি আপনার সম্পর্কে। আগে আপনি সত্যি সৌভাগ্যবান যে আপনার সানির মতো ছেলে রয়েছে। হ্যাঁ, ঈশ্বরের কৃপা। এখন প্রতিটা বাবাই এটাই চায় যে তার ছেলে তার ওপরে যাক, তার থেকে উঁচু জায়গা পাক। এই একটাই সম্পর্ক বাবা যে চায় যে আমার ছেলে আমার থেকে উঁচুতে পৌঁছাক। আমার তো বিশ্বাসী আছেই আমার সন্তান আমার নাম রাখবে, আমার মুখ উজ্জ্বল করবে।